আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হাসিবুরস লার্নিং একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের টপিক হলো বই পড়া। প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া। তো আমরা আগে প্রমোদ চৌধুরী সম্পর্কে জানি। প্রমোদ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তাহলে তার জন্মসাল হচ্ছে 1868, মনে রাখবো ভালো করে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তাহলে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? বীরবল। এটা একটা গুরুত্বপূর্ণ। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট 50, পদাচারণ ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোক গমন করে। তাহলে প্রমোদ চৌধুরীর জন্মসাল হচ্ছে 1868 এবং মৃত্যুসাল 1946 এবং তার উপাধি হচ্ছে বীরবল। দেখ, এতটুকু স্মরণ রাখবো আশা করি। তারপর আমরা এখন শব্দার্থের দিকে যাই, দেখি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। শব্দার্থ হচ্ছে শৌখিন। শৌখিন মানে হচ্ছে রুচিবান, এটা তো আমরা জানি। উদ্দাহ মানে হচ্ছে ঊর্ধ্ববাহু, মানে আহ্লাদে হাত উঠানো, হাত যে আমরা উপরে উঠাই। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। সন্দিহান সন্দেহযুক্ত। সুসার প্রাচুর্য, সচ্ছলতা, সুবিধা যেটা বলা হয়। জজ মানে বিচারক। ভারেও ভবানী মানে রিক্ত শূন্য। আবহমান কাল মানে চিরকাল। সোল্লাসে আনন্দে। অবগাহন সর্বাঙ্গ মানে সর্বাঙ্গ ডুবিয়ে গোসল, যে আমরা যে ডুব দিয়ে গোসল করি এটাকে বলা হয় অবগাহন। উপায়ান্তর মানে অন্য কোনো উপায়। স্বশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষিত, কারো কাছে শেখে নাই। প্রচ্ছন্ন গোপন। জীর্ণ হজম। অব্যাহতি মানে মুক্তি। গতাসু হচ্ছে মৃত। গলাদকরণ মানে গিলে ফেলা। কারদানি মানে বাহাদুরি। উদরপূর্তি মানে পেট ভরানো। ডেমোক্রেটিক গণতান্ত্রিক। দাতাকর্ণ মহাভারতের বিশিষ্ট চরিত্র কুন্তিপুত্র, এর নাম হচ্ছে দাতাকর্ণ। দানের জন্য প্রবাদতুল্য মানুষ, মানে যে খুব বেশি দান করে আর কি, এই জন্য তাকে দাতাকর্ণ বলা হয়। কেতাবি মানে কেতাব অনুসরণ করে চলে যে, তাকে বলা হয় কেতাবি। তো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা গল্পে চলে যাই। তোমরা যারা একেবারেই পড়াশোনায় মনোযোগ দিতে চাও না, পড়তে চাও না, তা চাইলে এই গল্পগুলো শুনতে পারো। শুনে শুনে দেখা যায় তোমার অনেকটাই পরীক্ষার অনেক হেল্প হবে। তো বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। কারণ বই পড়াটা একটা মানুষের শখ, মানে শখ হলেও সে কি করছে যে বই পড়তে যে মানে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দেয় না আর কি। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না। যেমন আমি নিজেই যখন আমার স্টুডেন্টকে বলি, প্রথমে শব্দটা যখন বাক্যটা যখন বলছি যে বই পড়া শখ, এটা একটা মানুষের শখ, তখন বলে স্যার ওটা আমার না আপনার। তাহলে তার মানে এই কথাটা বলে আসলে কারো কাছে কোনো দাম পাওয়া যায় না, এটাই সত্য কথা, বা গ্রাহ্য পাওয়া যায় না। সেটাই সে বলে দিছে যে প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই। আমরা তো আসলে শৌখিন না, যে বই পড়াটা যেটা শখ এটা বুঝবো কিভাবে। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। তার মানে বই পড়াটা একটা শখ। তাহলে এটা দুইটা কারণ অলরেডি বলা শেষ, যে একটা কারণ হচ্ছে গিয়া কেউ এটা গ্রাহ্য করবে না, আর দ্বিতীয় কারণ আমাদের তো শখ করার সময় না।
আমাদের হয়তো কামাই রোজগার করার সময় বা এরকম কিছু, আমাদের এই রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, এটা সত্য কথা। আমরা সাহিত্যের রস পেতেই চাই না, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহক। তাহলে এখানে কি আমরা শিক্ষার ফল পেতে চাই, যে আমরা একটু পড়াশোনা করছি, ভালো একটা রেজাল্ট চাই। আসলে পড়াশোনার মধ্যে যেটা মজা আছে এটা আমরা কখনোই নিতে চাই না। এটাই বলছে যে সাহিত্যের রস আমরা নিতে চাই না। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। তাহলে আমাদের একটাই চিন্তা যে শিক্ষাটা হচ্ছে আমাদের গায়ের জ্বালা দূর করবে, চোখের জল দূর করবে, মানে আমাদেরকে সম্পদশালী করবে, আমরা ভালো থাকবো। এটা এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সৎ উপায় আমরা চোখের সম্মুখে আর দেখতে পাই না। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে শিক্ষার মধ্যে সব থেকে বড় অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এটাই সে বলছে। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। ডেমোক্রেসি মানে কি, এই জনগণ আর কি সাহিত্যের সার্থকতাটা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তাহলে মানুষজন কি সাহিত্যের সার্থকতা বোঝে না, তারা বোঝে অর্থের সার্থকতা, যেখানে একটা কাজ করলে সাথে সাথে নগদ অর্থ পাওয়া যায়। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনেই হতে চায় বড় মানুষ। তাহলে এই ডেমোক্রেসির যে গুরু আছে যারা, তারা চেয়েছিল সব মানুষ সমান থাকুক, কিন্তু না, তার শিষ্যরা প্রত্যেকেই চায় আমি বড় হই, আমি বড় হই। এরকম করতে করতে তারা নিজে বড় হতে চায়। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। তাহলে আমরা এই একটা ডেমোক্রেসির যে গুণ থাকে সেটা না নিয়ে আমরা সবসময় দোষগুলো আয়ত্ত করে ফেলছি। সবসময় কিন্তু আমরা দোষগুলো নিয়ে নেই, আমরা দোষগুলোই আগে দেখি। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরেই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত না, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। কারণ আমরা লয়ের বই কিনতে পারি, কিন্তু আমরা সাহিত্যের বই কিনি না, কারণ এখানে ব্যবসা নাই, টাকা আসে না। নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সেটা জানা কথা, কিন্তু যে কথা জজ শোনে না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যক্ষ, কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য। এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী, মানে তার ধনের ভাণ্ডারও কিন্তু শূন্য। তারপরও যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। তোমার জ্ঞানে বড় হইতে হলে আমাদের মনেও বড় হতে হয়, কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপরও ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। তাহলে মানুষের মনের যে সাক্ষাৎ সেটা সাহিত্যের মধ্যেই পাওয়া যায়, সাহিত্যের মধ্যেই আসলে মজার বিষয়, কিন্তু আমরা এটা উপলব্ধি করি না। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরেই সল্লাসে সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে
অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। তাহলে কি বলছে যে দর্শন বিজ্ঞান এটা হচ্ছে একটা মনোগঙ্গার তোলা জল, মানে গঙ্গা থেকে যে একটা জল তোলা হয় এটাকে বলা হয় দর্শন বিজ্ঞান। কিন্তু মূলত সাহিত্যটাই হচ্ছে ওই গঙ্গা বলা হয়, সাহিত্যটাকেই গঙ্গা বলা হয়। তার মানে সাহিত্যটার মধ্যে যা কিছু আছে, যেমন নদীর মধ্য থেকে এক বালতি পানি তুললে নদীর পানি যেমন কমে না, তো সাহিত্যের মধ্য থেকেও যদি এক বালতি মানে জ্ঞান তোলা হয় আসলে কিছুই কমবে না। এই জন্যই বলা হয়েছে যে দর্শন, তার মানে দর্শনটা হচ্ছে সাহিত্যের একটু তোলা জলের মতো আর কি। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। সাহিত্য চর্চা মানেই হচ্ছে বই পড়া। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, না এমসিকিউতে আসতে পারে। এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। তাহলে দেখো প্রত্যেকটা চর্চার জন্য কি বলছে, দর্শনের চর্চা গুহায় হতে পারে, নীতির চর্চা ঘরে হতে পারে, বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্যের চর্চার জন্য লাইব্রেরি দরকার, লাইব্রেরি লাগবেই, বই লাগবে, সোজা কথা। ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও নয়। এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, কারণ লাইব্রেরির সার্থকতা হাসপাতালের থেকেও বেশি, কিন্তু আমরা বুঝতেছি না এখনো। এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি, স্কুল কলেজের চাইতেও লাইব্রেরির আসলে সার্থকতাটা বেশি। একথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসেও উঠবেন। কিন্তু আমি জানি, আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথাও বলছি না। যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না, কারণ সবার মত আমার সাথে মেলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। অতএব আমার কথায় আমি কৈফিয়ত দিতে বাধ্য। যেহেতু আমি বলেছি যে লাইব্রেরির গুরুত্ব বেশি, সেটা কৈফিয়ত আমি দিব, এটাই বুঝাইছি আর কি। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন। তাহলে আমি যে কথাগুলো বলছি এটা আপনারা মনের দিক থেকে চিন্তা করে দেখেন, যদি আমার হিসাবটা না মিলে তাহলে আপনি রসিকতা হিসেবেই গ্রাহ্য করবেন, আর যদি মিলে যায় তাহলে আপনি মানবেন। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এটা সত্য কথা। একটা জিনিস, একটা প্রশ্ন তুমি কারো কাছে করো যদি, দেখবে যে তার উত্তর অনেকেই দিয়ে দিবে। এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি, এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। যেমন আমাদের গার্ডিয়ানরা যে বাচ্চাদেরকে একজনের কাছে পাঠিয়ে দেয়, টিচারের কাছে পাঠিয়ে দিয়ে মনে করে তার দায়িত্ব শেষ, যে আমার ছেলেকে একেবারে বিদ্যাসাগর বানিয়ে পাঠিয়ে দেবে। আসলে এমনটা না, কিন্তু এ বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ সে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই। এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায়। তাহলে শিক্ষকের সার্থকতা যে সে নিজে শিখছে তা না, শিক্ষা দান করছে তা না, তার সার্থকতা ওইখানে যেখানে সে ছাত্রদেরকে ওরা শিখাইতে পারছে। যদি শিখাইতে পারে তাহলেই সে সার্থক। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন, এর বেশি আর কিছু পারেন না। যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত এবং ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন নিজে গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। তাহলে গুরু তোমাকে বিদ্যা শিখিয়ে দিতে পারবে না, গুরু তোমার মনকে বিদ্যার দিকে ঝুঁকিয়ে দিতে পারবে, জ্ঞান পিপাসা তৈরি করে দিতে পারবে, কিন্তু এই জ্ঞানটা তোমাকেই অর্জন করতে হবে। এটাই বলছে এখানে। আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো, সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়। কারণ আমাদের স্কুল কলেজে কি করা হয় যে ছেলেদের বিদ্যে গিলিয়ে দেওয়া হয়, মানে মুখস্থ করে দেওয়া হয়, তারা তা জীর্ণ করতে পারুক আর নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে
কলেজ থেকে বেরিয়ে আসে। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। সে মনে করে গরুর দুধ খাওয়াইলেই আমার ছেলের স্বাস্থ্য ভালো হবে। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপাদেয় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করিবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই। কারণ এখন এটা যে সবাই আসলে হজম করতে পারবে কিনা, সবাইকে উপকার আসবে কিনা, এটা আসলে ওই মা জানে না। মা জানে দুধ খাওয়াইলেই লাভ। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে সে যে বেদরা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। খাইতে না চাইলেই কে বলবে বেদরা ছেলে, অমুক ছেলে, তা খাওয়া দাওয়া করে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়তে হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখ, এই ঢোক, আরেক ঢোক, আরেক ঢোক ইত্যাদি। মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাতার উদ্দেশ্য ভালো, মায়ের উদ্দেশ্য ভালো, ছেলেকে খাওয়ানো। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোক তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। এর ফলে কত ছেলের সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। তাহলে বাচ্চাদেরকে পড়ার প্রতি যে আগ্রহ এটা তৈরি করে দেওয়া হয় না। তাদেরকে বলা হয় তোমরা পড়ো, পড়ো, মুখস্থ করো, এটা না পারলে মায়ের ভয়ে পড়ে, মানে ওই এরকম একটা অবস্থা। আমরা কিন্তু কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে গিয়ে ছাত্রকে পড়ার প্রতি মনোবল তৈরি করে দেওয়া। তখন সে নিজে নিজেই পড়া আসলে জ্ঞান অর্জন করবে। তার এখানে একটা সুন্দর একটা কথা বলছে, কি বলছে, দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়। একটা মানুষের যদি শারীরিকভাবে মারা যায় তাকে আমরা কি বলি, ওর রেজিস্টার করা হয়। কিন্তু যদি একটা মানুষ আত্মার মৃত্যু হয়, তার মনের মৃত্যু হয়, সেটার কোনো রেজিস্টার থাকে না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। তাহলে দেখো অনেকেই আছে যারা খুব পাশ করে যায়, ওই যে বই পড়ছে এবং পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু আসলে তারা শিখতে পারছে কিনা এটা দেখার বিষয়। পাশ করা ও শিক্ষিত হওয়া এক নয়, এটা বলছে আমাদের এই লেখক। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। শিক্ষা শাস্ত্রের একজন জগৎবিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রেঞ্চ ওয়াজ সেভড বাই হার আইডলার্স, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। সে বলছে যারা পাশ করতে পারেনি বা পাশ করতে চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে যে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল, সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই। তবুও আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না। তার মানে লেখক আমাদের এই শিক্ষা পদ্ধতিকে অত্যন্ত নিকৃষ্ট বলেছে। যদিও ফ্রান্সের ওই শিক্ষাও নিকৃষ্ট ছিল বলে অনেকেই লেখাপড়া করেনি, তো সেই নিকৃষ্টটা আমাদের নিকৃষ্টের থেকে নিকৃষ্ট ছিল না, তার মানে আমাদেরটা থেকে ভালো ছিল। সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়েরা নোট দেন এবং সেই নোট মুখস্থকারী ছেলেরা হয় পাস। এর জুরি আর একটা ব্যাপারও আমাদের দেশে দেখা যায়। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামান গোলা পর্যন্ত গলাদকরণ করে, মানে মুখস্থ করে ফেলে। তারপর একে একে সবগুলো উগলে দেয় এবং সেগুলো সব বইয়ের খাতায় লিখে আসে, মানে পরীক্ষার খাতায় লিখে আসে। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে যে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণান্ত ব্যাপার। ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপরাধী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলোর এক কর্ণও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নোট নামক
গুরুদত্ত নানা আকারে ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাধকরণ করে পরীক্ষায় তা উদ্গীরণ করে দেয়। এজন্য সমাজ তাদের বাহবা দেয় দিক, কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে। তাহলে কি বলছে, যে পোলাপান নোট মুখস্থ করে এসে পরীক্ষায় লিখে ভালো রেজাল্ট করে, বাহবা দেয়। হ্যাঁ, বাহবা দেয় দেউক, কিন্তু এইটা মনে করবেন না যে পোলাপান সব শিখে ফেলছে। এই কথাটাই, স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার সে সুযোগ দেয় না। শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয়, এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যে জনকতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিই এই কারণে যে এই স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। কারণ সে যার ইচ্ছা হয় একটা বই পড়তে, সে মনের আনন্দে যায়, যে গিয়ে পড়ে, আসলে জানতে পারে। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে, সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়, কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো তা কে না মানে? আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানেন না। মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। বাংলা শিক্ষিত সমাজ যে পূর্ব দলভুক্ত নয়, একথা নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না। তাহলে আমাদের শিক্ষিত সম্প্রদায়ও বাধ্য না হইলে কখনো মনের ভুলে একটা বই ধরে না, যে ইচ্ছা করে যে একটা বই পড়ে দেখি কেমন, এমন না। যেখানে ঠেকে যায় সেখানে একটু বই খুলে। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেই জন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়া আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই। কথাটা সত্য। কেউ যদি দেখি বসে বসে বই পড়তেছে, তখন আমরা কি বলি, তোর কোনো কাজ নেই। অথচ একথা কেউ অস্বীকার করতে পারবেন না যে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মনস্তুষ্টি হয় না। এ কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু একথা আমরা সকলে মানি নে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এই কথাটা আমরা কখনোই বলি না। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। তোমার আত্মরক্ষাও তো করতে হবে। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। তাহলে আমাদের আনন্দের মধ্যে থাকতে হবে, মন যেটা চায় সেটা করতে হবে, আমাদের ইচ্ছা করে বই পড়তে হবে। একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়। কাব্যমতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। এখানেও সে শিক্ষার দোষ দিয়েছে। যার আনন্দ নেই সে নির্জীব, এ কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই, সে কথাও তেমনি সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদেরকে টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম। সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না, সম্ভবত হয়নি। কেননা
আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়। তাহলে এখানে কি বলছে যে বই পড়াটা আমাদের আসলে ইচ্ছা করে বই পড়া উচিত, আমাদের মনের আনন্দে বই পড়া উচিত। তো মনের আনন্দে সেটাকে আমরা মজা পাবো, আমরা উপলব্ধি করতে পারবো। একটা কবিতার বই হোক, একটা গল্পের বই হোক, একটা কাহিনী হোক, এগুলো পড়লে সে অনেক কিছু জানা যায়। তো আমাদের উচিত এরকম বই পড়া অনেকটাই। তো আমরা তো আসলে এগুলো করি না, এই কথাটাই লেখক খুব মনের কষ্ট নিয়ে বলছেন আর কি, যে এমনকি যারা পড়াশোনা করে তারাও পড়ে না। যারা পড়াশোনা করে তারা শুধু ওই তাদের পরীক্ষা পাশের জন্য যেইটুকু পড়া লাগে ওইটুকুই পড়ে। আসলে এর বাইরে তারা পড়ার মধ্যে যেটা আনন্দ আছে, মজা আছে, এই জিনিসটা তারা বুঝতে চায় না, এবং আমরা শিক্ষকরাও তাদেরকে বোঝাতে চাই না বা বোঝাতে পারিও না। তাহলে আমরা সবাই আস্তে আস্তে বই পড়ার চেষ্টা করব, বেশি বেশি বই পড়ার চেষ্টা করবো, একটু সময় পেলেই বই খুলে বসবো। তাহলে ভালো থেকো সবাই, লাইক কমেন্ট শেয়ার করিও। থ্যাংক ইউ সবাইকে।